সবাইকে ম্যাথ মাস্তি ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। দিন আমরা কোয়েশ্চেন নাম্বার 11 পর্যন্ত করেছিলাম, তারপর থেকে আমরা শুরু করব আজকে কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12-এ বলছে যে n একটি অখণ্ড সংখ্যা হলে n³ - n সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমাদের n একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে হচ্ছে 1 2 3 এই যে সংখ্যাগুলি, এগুলিকে আমরা বলি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাগুলির মধ্যে ধনাত্মকও থাকে, ঋণাত্মকও থাকে। তো যেহেতু আমাদের অপশনগুলি সবগুলি পজিটিভ, তাহলে আমরা ঋণাত্মক সংখ্যা নিয়ে চিন্তা করব না, আমাদের শুধু ধনাত্মক সংখ্যা নিয়ে চিন্তা করলে হবে। অখণ্ড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। অখণ্ড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো অখণ্ড পূর্ণ সংখ্যা কোনগুলি? 1 2 3 4 5 6 এইভাবে যে সংখ্যাগুলি, এগুলিকে বলি আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা। আমি আবার বলছি, যেহেতু আমাদের অপশনগুলি পজিটিভ, তাহলে আমরা ধনাত্মক সংখ্যাগুলি নিয়ে কনসিডার করব। এবার বলছি কি n³ - n সংখ্যাটি এই যে 4 5 6 7 এগুলির মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা প্রথম n = 1 বসিয়ে দেখি। n = 1 যদি বসাই তো n³ - n এটার ভ্যালুটা কি হয়? তো n³ - n যেটা, এটাকে আমরা লিখতে পারি n × n - 1 আর n² ইন্টু আমাদের এটা n × n² - 1। n³ থেকে n কমন গেলে পরে আমাদের n থাকবে n × n² - 1, এভাবে লিখতে পারি। তো n এর মান যদি 1 বসাই তাহলে এটা টোটালি আমাদের কি চলে আসবে? n এর মান যদি 1 বসাই এটা টোটালি চলে আসবে 0। তার মানে এই সংখ্যাটা আমাদের রেজাল্ট হয়ে যাবে 0। এবার আমরা দ্বিতীয় পার্ট n = যদি 2 বসাই, n = যদি 2 বসাই, তার মানে আমাদের n × n² - 1, এটা ছিল আমাদের n × n² - 1। তো 2 বসালে কি হবে? এটা চলে আসবে দিস ইকুয়াল টু 2 × 2² - 1, দিস ইকুয়াল টু 2 × 2² হচ্ছে 4 - 1, 2 × 2² হচ্ছে 4 - 1 হচ্ছে 3, তো 2 × 3 দিস ইকুয়াল টু 6। এই যে 6 সংখ্যাটা, এই 6 সংখ্যাটা এগুলির মধ্যে কোনোটার দ্বারা বিভাজ্য কিনা? 4 দ্বারা বিভাজ্য না, 5 দ্বারা বিভাজ্য না, 6। তাহলে আমরা প্রথম সংখ্যা পেয়ে গেলাম 6। তো 6 দ্বারা এই 6 সংখ্যাটা কি বিভাজ্য। তার মানে আমাদের n = 2 যদি বসাই তাহলে n × n² - 1 এর মান হয় 6। তো এই যে 6টা, দ্যাট মিনস n × n² মান যে 6 দাঁড়ালো, এটা 6 দাঁড়ালো, এই 6টা এই অপশনগুলির মধ্যে 6 দ্বারা বিভাজ্য। মানে আমাদের n = 2 হলে n × n² - 1টাকে 6 দ্বারা বিভাজ্য হবে। তো এই প্রশ্নের আনসার যেটা, আমাদের আনসার হবে 6। তো এই প্রশ্নগুলিকে আমাদের এইভাবে টেস্ট করে যেতে হবে। 1 2 3 বসিয়ে যে রেজাল্টগুলি আসবে, এই রেজাল্টগুলির মধ্যে কোন রেজাল্টটা আমাদের যে অপশনে রয়েছে, এই অপশনের মধ্যে কোনোটার দ্বারা বিভাজ্য কিনা। যেই মাত্র আমরা বিভাজ্য পেয়ে যাব, মানে ডিভিজিবল পেয়ে যাব, সেখানে আমরা স্টপ করে আমাদের আনসার পুট করে দেব। ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক আমরা গতদিনও আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে? তো এই প্রশ্নের মধ্যে আশা করি কারোর কোনো প্রবলেম নেই। যদি কারোর প্রবলেম থাকে তাহলে অবশ্যই ইনফর্ম করবে। এবার আমি চলে যাচ্ছি আমাদের আজকে পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন, n একটি পূর্ণ সংখ্যা হলে সেম। কোয়েশ্চেন নাম্বার 13ও আমাদের সেম বলছে n একটি পূর্ণ সংখ্যা হলে n² × n² - 1 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? 16 12 10 8 এগুলির মধ্যে কোন সংখ্যা দ্বারা আমাদের এই অঙ্কটা বিভাজ্য হবে? n একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা শুরু হয় 0 থেকে, 0, আর অখণ্ড সংখ্যা শুরু হয় 1 এর থেকে। ঠিক আছে? তো আমাদের এখানে 0টা তো ধরার প্রয়োজন নেই, আমরা n = 1 থেকে শুরু করি। 1 2 3, অ্যাকচুয়ালি 0 থেকে শুরু হয় পূর্ণ সংখ্যা। ঠিক আছে? 0 থেকে পূর্ণ সংখ্যা শুরু হয়, অখণ্ড সংখ্যা 1 2 3 এভাবে চলে। ও অখণ্ড সংখ্যার মধ্যে ধনাত্মকও থাকে, ঋণাত্মকও থাকে। যাই হোক, আমরা পূর্ণ সংখ্যাগুলি বলছে n = 0 1 2 3 4 5 and so on, এই ধরনের। এবার বলছে n² × n² - 1 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। তো এবার আমরা প্রথমেই n = 1 পুট করি। n = 1 পুট করলে n² × n² - 1, তো দিস ইকুয়াল টু আসবে আমাদের 1² ×
1 স্কোয়ার মাইনাস 1 দিস ইকুয়াল টু 1 মাইনাস 1 জিরো হবে, তার মানে আমাদের 1 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 এটা আমাদের জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে আমাদের জিরো, যেটা জিরোতে আমাদের প্রয়োজন নেই। তো আমরা আমাদের যেটা করতে হবে, নেক্সট টার্ম আমরা দেখি, নেক্সট n ইকুয়াল টু 2 বসিয়ে, n ইকুয়াল টু যদি 2 বসাই তার মানে আমরা পাবো n স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস 1, এটার ভ্যালু কী আসবে? তো n ইকুয়াল টু যদি 2 বসাই তার মানে হচ্ছে এটার ভ্যালু দিস ইকুয়াল টু আসবে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1, দিস ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হচ্ছে 4 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1 হচ্ছে 4 মাইনাস 1, দিস ইকুয়াল টু 3, দিস ইকুয়াল টু 4 ইন্টু 3 হচ্ছে 12। এবার দেখা যাক এগুলির মধ্যে দেখা যাচ্ছে যে প্রথমে আমাদের একটা 12 পেয়ে গেছে, এই 12 দ্বারা এই 12টাকে বিভাজ্য, তার মানে n ইকুয়াল টু যদি 2 বসাই তখন আমাদের n স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস 1 যে সংখ্যাটা এটা 12 দ্বারা বিভাজ্য হবে। দ্যাট মিনস আমাদের যেহেতু আমাদের রেজাল্টটা 12, এই 12টা 12 দ্বারা বিভাজ্য, তার মানে আমরা বলতে পারি যে n ইকুয়াল টু 2 যখন হবে, n যেহেতু অখণ্ড সংখ্যা, n ইকুয়াল টু 2 হলে n স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে 12, যেটা আমাদের এখানে 12 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের বলতে পারি n একটি পূর্ণ সংখ্যা হলে n স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস 1 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? 12 দ্বারা। নেক্সট সংখ্যাগুলো আমাদের আর চেক করার প্রয়োজন নেই, যেহেতু আমরা একটা আনসার পেয়ে গেলাম আমাদের, যেহেতু এটা মাল্টিপল চয়েস, আর বাকিগুলি আমাদের কোনোটাই এই রেজাল্টগুলির মধ্যে কোনোটা দিয়ে মানে এইভাবে করলে পরে tan 8 দ্বারা বিভাজ্য আসবে না। ঠিক আছে, তো এই দুটো প্রশ্ন 13, 12 এবং 13 এই দুটো প্রশ্ন তোমাদের ক্লিয়ার কিনা তোমাদের কাছ থেকে একটু রেসপন্স নিয়ে নিই। রুম্পা দেবনাথ ক্লিয়ার, রাজীব দেবনাথ ক্লিয়ার, ইশাক হোসেন ক্লিয়ার। কারোর রিভিশনে কারোর রিপিট করার প্রয়োজন আছে কিনা, আর যদি না থাকে তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম একটু তোমাদের অপিনিয়নটা দিয়ে দাও। ইশাক হোসেন ক্লিয়ার, প্রত্যেকের কাছ থেকে রেসপন্স চাইব। রাজীব দেবনাথ ক্লিয়ার, দেবনাথ ক্লিয়ার, ওকে ওকে, তাহলে তোমাদের সবারই আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা নেক্সট প্রবলেমের দিকে চলে যাচ্ছি এবার। এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 13। বিশ্বজিৎ দেবনাথ ক্লিয়ার, তাসনা জিতেন্দ্র দেবনাথ ক্লিয়ার, নেজেল ত্রিপুরা ক্লিয়ার, সুরেন্দ্রনাথ ক্লিয়ার, ভেরি গুড। এবার আমরা চলে যাচ্ছি আমাদের এই টাইপটা, তাহলে তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেল। স্বপ্নাপাল সবারই তোমাদের বোঝা গেল এই টাইপটা কিভাবে সমাধান করতে হবে, এই ধরনের যদি থাকে তাহলে কিভাবে সমাধান করতে হবে তোমরা বুঝে গেলে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন, 17 টু দি পাওয়ার 200 সংখ্যাটিকে 17 টু দি পাওয়ার 200 সংখ্যাটিকে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা তো এই প্রশ্নের যে ফর্মুলাটা আমি গতদিন করিয়েছি, এই প্রবলেমটা গতকালকে আমাদের করানো হয়ে গেছে, এবং এটার জন্য কি ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে গতদিনের ক্লাসে আমরা দিয়েছিলাম। ঠিক আছে, আমাদের কি করতে হবে, ইন রেসপেক্ট অফ 18 দিয়ে ভাগ করব, তো 17কে ইন রেসপেক্ট অফ 18 এর ফর্মেটে সাজাতে হবে। তার মানে আমাদের 17 টু দি পাওয়ার 200 ইকুয়াল টু আমরা লিখতে পারি 17কে ইন টার্মস অফ 18 এর সাহায্যে লিখতে হবে। তাহলে 18 এর সাহায্যে আমরা 17কে লিখতে পারি 18 মাইনাস 1 হোল পাওয়ার 200। তো এটাকে যখন আমরা 18 দিয়ে ভাগ করব, এই যে সংখ্যাটা, এটাকে 18 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ ইকুয়াল টু ভাগশেষ কী ছিল আমাদের, এই যে পার্টটা -1 হোল পাওয়ার কত আসবে, পাওয়ারটা -1 হোল পাওয়ার 200, এই ছিল আমাদের ফর্মুলা। তো এখানে -1 এর পাওয়ার যদি যুগ্ম হয়, মাইনাসের পাওয়ার যদি যুগ্ম হয় তাহলে আমাদের প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাসের পাওয়ার যদি যুগ্ম হয় তাহলে প্লাস, আর মাইনাসের পাওয়ার যদি অযুগ্ম হয় তাহলে এটা মাইনাস আসবে, আর 1 পাওয়ার যাই থাক 1ই আসবে। +1টাকে আমরা শুধু 1 দ্বারা লিখি, তার মানে এই প্রশ্নের আনসার হবে আমাদের 1। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। গতকালকে আমরা এই প্রশ্নের এই ধরনের যে প্রবলেমগুলি তাদের জন্য যে ফর্মুলার প্রয়োজন, এই সূত্রটা আমি গতকালকে দিয়েছিলাম তোমাদের। তো এবং এটা নিয়ে আমরা আলোচনাও করেছিলাম, তো এটা নিয়ে আশা করি আর খুব একটা রিপিট করতে হবে না। তো আমরা চলে যাচ্ছি এরপরে প্রশ্নের দিকে। আচ্ছা, আমরা পান্না আমি দেখবো, তুমি 2019-এর যে প্রশ্নটা বলছো, ঠিক আছে আমি দেখব।
তো কোয়েশ্চেন নাম্বার 15 বলছে 2^6n মাইনাস 4^2n সংখ্যাটি সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে, যেখানে একটি স্বাভাবিক সংখ্যা, যেখানে n, এখানে প্রিন্টিংটা আসেনি, n একটি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এখানে বলছে 2^6n মাইনাস 4^2n সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে, যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা। n একটি স্বাভাবিক সংখ্যা হলে, স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে আমাদের 1 2 3 4 এই যে সংখ্যাগুলি, এইগুলিকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। তো 2^6n মাইনাস 4^2n সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে, যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে আমাদের n এর মানটা n = 1 2 3 4 এই যে সংখ্যাগুলি, এগুলিকে বলি আমরা স্বাভাবিক সংখ্যা। এবার বলছে 2^6n মাইনাস 4^2n এই 4^2n এই সংখ্যাটা, এইগুলির মধ্যে অপশান এ বি সি ডিতে যে সংখ্যাগুলি দেওয়া তাদের মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য। এবার এটাকে আমরা লিখতে পারি দিস ইকুয়াল টু 2^6n মাইনাস 4^n। দেখো আরেকটা জিনিস আমাদের যেটা বলছে, আমি 2^6n লিখতাম, এটার মান হচ্ছে 2^6 ইন্টু n। এই হোল পাওয়ার যদি থাকে তাহলে আমরা এই পাওয়ার দুটোর মধ্যে গুণ হয়, তার মানে আমি 6n যেটা আছে এটাকে 6 এর পাওয়ার n লিখতে পারি, 2^6 হোল পাওয়ার n লিখতে পারি। আবার 2 টু দি পাওয়ার এটাকে আমরা দিস ইকুয়াল টু, আমরা এটাকে 2^n হোল পাওয়ার 6ও লিখতে পারি। তার মানে হচ্ছে 2^n হোল পাওয়ার যেটা থাকবে এই দুটো পাওয়ারের মধ্যে ডাইরেক্ট ইন্টু হবে। তো দুটো পাওয়ারের যদি থাকে, একটা পাওয়ারের হোল পাওয়ার আমরা দ্বিতীয়টা লিখতে পারি। আচ্ছা, তো এবার আমাদের যেটা বলছে, এবার এটাকে 2^6 যেটা 2^6 হচ্ছে আমাদের, 2^5 হচ্ছে 32, 2^6 হচ্ছে 64, 64^n মাইনাস 4² হচ্ছে 16, 16^n। ঠিক আছে, এতটুকু আমরা সিম্পলিফাই করে নিলাম, 64^n মাইনাস 16^n। তো এবার n এর মান আগের মতো আমাদের বসাতে হবে, n = 1 যদি বসাই, n = যদি 1 বসাই, তার মানে হচ্ছে এটা আসবে আমাদের 64^1 মাইনাস 16^1। দিস ইকুয়াল টু 64 মাইনাস 16, 64 মাইনাস 16 যদি করি আমাদের 48 চলে এলো। এই 48 সংখ্যাটা কোনোটা দ্বারা বিভাজ্য কিনা, হ্যাঁ আমাদের ডাইরেক্ট আমরা 48 পেয়ে গেছি। তার মানে হচ্ছে ডি, যেটা অপশন ডি, এই 48 দ্বারা আমাদের 48টা বিভাজ্য। তার মানে আমাদের n = যদি 1 হয়, তখন 2^6n মাইনাস 4^2n এই যে সংখ্যাটা, এটার মান দাঁড়ায় 48। এই 48টা আমাদের অপশনগুলির মধ্যে যে অপশন 48, মানে যে অপশনগুলির মধ্যে একটা অপশন আমরা পেয়ে গেছি 48, তার মানে অবশ্যই এই 48 দ্বারা এটা 48কে বিভাজ্য হবে। তার মানে আমাদের বলতে পারি আমরা 2^6n মাইনাস 4^2n যে রাশিমালাটা, এটা n যদি একটা স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে অবশ্যই এটা n = 1 যখন আসবে তখন তার রেজাল্ট আসবে 48, এবং ওই 48টা আমরা বলতে পারি 48 দ্বারা বিভাজ্য। তার মানে এই প্রশ্নের আনসার হয়ে যাবে আমাদের অপশন ডি। আমরা আজকে প্রথম দুটো প্রবলেম এই টাইপের করেছিলাম, তো এটা একই রকম টাইপের, শুধু আমাদের এই জায়গাটাকে একটু সাজিয়ে গুছিয়ে যাতে ক্যালকুলেশনটা সহজ করে আমরা রেজাল্টটা বের করতে পারি, এই কাজটাই আমরা করে থাকি এই ধরনের প্রবলেমে। তারপর আমরা মানগুলি বসিয়ে চেক করি। আমরা চলে যাচ্ছি আজকের পরের প্রশ্ন। হ্যাঁ, আমরা এবার একটু নতুন টাইপের একটা প্রশ্ন পেয়ে গেলাম। আচ্ছা, এটা এই প্রশ্নটা আমাদের অপশন থাকবে, ঠিক আছে। আমি প্রশ্নটা 4^61 প্লাস 4^62 প্লাস 4^63 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, অপশনগুলি দেওয়া নেই আমাদের, খুব সম্ভবত অপশনগুলি যদি থাকে, অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5, অপশন ডি 7, এই ধরনের আমাদের অপশন থাকবে। ঠিক আছে, আমি অপশনগুলি আমাদের এখানে প্রিন্টিংয়ে আসেনি। তো এই অপশনগুলির মধ্যে কোন সংখ্যাটি দ্বারা, নিচের প্রশ্নটা হবে এত সংখ্যাটি নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে বা কত দ্বারা বিভাজ্য হবে। তোমরা পিডিএফে দেখে নেবে, পিডিএফটার মধ্যে মানে অপশনগুলো দেওয়া আছে।
আমাদের এখানে 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু। সত্যজিৎ, তুমি কত নম্বর প্রবলেমের কথা বলছো? 15 না 16? সত্যজিৎ, তুমি কি কোয়েশ্চেন নাম্বার 15 কথা বলছো না কোয়েশ্চেন নাম্বার 16? আচ্ছা, তুমি অবশ্যই রেসপন্স করবে, তুমি নাম্বারটা দেবে, আমি অবশ্যই তোমাকে আবার রিপিট করে দেবো যে প্রবলেমটা তোমার দরকার। আচ্ছা, এখানে আমাদের বলছে 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63। এটা নতুন টাইপের একটা প্রবলেম, এবং এই প্রবলেমটা একটু ভালোভাবে লক্ষ্য করবে, কারণ এইবারের যে প্রশ্নগুলো এগুলির মধ্যে আমার কাছে এটা খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়। তো এটা তোমরা অবশ্যই দেখবে, কেমন? ঠিক আছে, এটা তোমরা অবশ্যই, এটা তোমরা এই যে এটা একটা নতুন প্যাটার্ন, এটা নতুন প্যাটার্ন শুরু করতে যাচ্ছি, নতুন টাইপ হবে। আর এই টাইপটা এখনও তোমাদের কোনো ইয়ারে আসেনি। আর ট্যাট পরীক্ষার একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে, একটা প্রশ্ন যদি কোনো ইয়ারে আসে তো নিকটবর্তী 3-4 ইয়ারে ওই ধরনের প্রশ্ন আর দেখা যায় না। এখন পর্যন্ত যে 4টা ইয়ারের প্রশ্ন তোমাদের কাছে হাতে আসে, দেখবে যে একটা প্রশ্ন যদি কোনো ইয়ারে এসে থাকে সেটা নিকটবর্তী কোনো ইয়ারে এটা রিপিটেশন নেই। তার মানে সে প্রত্যেক ইয়ারেই নতুন নতুন প্রশ্ন খুঁজে নতুন টাইপের প্রশ্ন সেট করার চেষ্টা করে, এবং নতুন প্রশ্নগুলির মধ্যে যেগুলি ইন্টারেস্টিং থাকে ওই প্রশ্নগুলি সেট হয়। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের উপর আমি অনেকগুলি প্রশ্ন আমাদের হয়ে গেছে। এই প্রশ্নগুলির মধ্যে কিছু প্রশ্ন আমি কমিয়ে দেব, কিছু সাজেস্টিভ ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের পিডিএফগুলির মধ্যে নাম্বার দিয়ে দেবো। কেমন? যে আমাদের 41 প্রবলেম হয়ে গেছে, তারপর রেকারিং পয়েন্টের 3টা প্রবলেম ছিল, আরও 3-4টা প্রবলেম আসবে তোমাদের সংখ্যাগরিষ্ঠ বা মানে হ্যাঁ ওই ধরনের, যেটা আমি আজকের পিডিএফে তোমাদের জন্য এটা উঠাতে পারিনি। তো টোটাল অনেকটাই সংখ্যা হয়ে যাবে, তো এখান থেকে কিছু অঙ্ক আমাদের বাদ দিতে হবে। তো বাদ দিলে এই টাইপটা কিন্তু অবশ্যই করবে, এটা খুবই আমার কাছে মনে হয় অন্তত খুবই ইম্পর্টেন্ট। এটা যেটা বলছে 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে, অপশন দেওয়া থাকবে এইভাবে। তো শুরু করে আমরা এই অঙ্কটা একটু তোমরা একটু মনোযোগের সাথে দেখবে প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। সত্যজিৎ, তুমি 15টা বলছে, আমি এই প্রবলেমটা শেষ করে আবার 15টা একটু রিপিট করে দেবো। ঠিক আছে, তো এখানে দেখো এটাকে একটু মন দিয়ে দেখো। 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63। এবার এগুলির মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কত? 4 টু দি পাওয়ার 61, 62, 63। সবচেয়ে ক্ষুদ্রতম পাওয়ার হচ্ছে আমাদের, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 61, 62, 63-র মধ্যে 61 হচ্ছে ক্ষুদ্রতম। তার মানে আমার 4 টু দি পাওয়ার 61 সবগুলি থেকে আমরা কমন নিতে পারি। কমন যদি নেই তাহলে 4 টু দি পাওয়ার 61 থেকে সবটা 4 টু দি পাওয়ার 61 কমন গেল। কমনের ক্ষেত্রে যদি সবটা কমন নিয়ে নেই, বাকি থাকে শুধু 1। এবার 4 টু দি পাওয়ার 62 থেকে আমাদের 61 চলে গেল। 4 টু দি পাওয়ার আমার এখানে হচ্ছে 62 থেকে আমি 61 নিয়ে নিলাম, তার মানে আর কত থাকবে? অনলি 1। আমার এখানে ছিল 62 পাওয়ার, 62 পাওয়ারের থেকে আমি 61 কমন নিয়ে নিয়েছি, তার এখানে পাওয়ার আর কত থাকবে? 1 প্লাস 4 টু দি পাওয়ার এখানে 63 পাওয়ার, 63 পাওয়ার থেকে আমরা 61 নিয়ে নিয়েছি, আর কত থাকবে এখানে? বাকি থাকবে কত? 2। ঠিক আছে, দিস ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 61 ইন্টু এই জায়গাটা কত আসবে? এই জায়গাটা আসবে 4 স্কোয়ার হচ্ছে 8, আর 4 স্কোয়ার হচ্ছে 16, 4 হচ্ছে 20 আর 1 হচ্ছে 21। বোঝা গেল কি না? এটা হচ্ছে এই জায়গাটাতে আমরা 1 প্লাস 4 হচ্ছে 5 প্লাস 16 হচ্ছে 21। এইবার দেখো আমাদের 4 টু দি পাওয়ার 61 তো বিশাল সংখ্যা আসবে, এটা আমার জানা নেই, ইন্টু 21। এই যে 21 সংখ্যাটা আমাদের যে অপশনগুলি আছে এই অপশনগুলির মধ্যে কোনগুলি দ্বারা বিভাজ্য হবে? তো একটা হচ্ছে আমাদের অপশন 3, আর আরেকটা তোমাদের, যেহেতু আমি এটা র্যান্ডমলি লিখে নিয়েছি তার মানে এখানে দুটো অপশন পড়ে গেল, তাহলে এই ধরনের দুটো অপশন আসবে না এটা। তো এই অপশনগুলি থাকলে আমাদের আসবে 3 এবং 7 দুটোই হবে। ঠিক আছে, আমাদের এই 21টা দেখো, 21টা 3 দ্বারাও বিভাজ্য, 7 দ্বারাও বিভাজ্য। তাহলে এই ধরনের যদি অপশন থাকে তাহলে 3, 7 দুটোই হবে। কিন্তু আমি যেহেতু অঙ্কটা মানে ক্যালকুলেশন না দেখে র্যান্ডমলি আমি অপশনগুলি দিয়ে দিয়েছি, তাই এই কারণে আমার এই অপশনটা এখানে আসবে না। এখানে খুব সম্ভবত অন্য কোনো সংখ্যা 9 বা 10 বা 11 এই ধরনের সংখ্যা থাকবে।
তোমাদের যে পিডিএফটা সেন্ড করা হয়েছে ওইটার মধ্যে অপশনগুলি দেওয়া আছে, ওইটা দেখে নেবে। বুঝা গেছে? প্রসেসটা হচ্ছে আমরা এটাকে সবচেয়ে ক্ষুদ্রতম পাওয়ারটা 4 টু দি পাওয়ার 61, সবচেয়ে 61, 62, 63 এর মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার হচ্ছে 61। 61টাকে কমন নিয়ে নেব। তো প্রথম সবটা কমন নিয়ে নিলাম, তো থাকবে কিছু নেই মানে 1। তারপর হচ্ছে 4 টু দি পাওয়ার 62 ছিল, 62 থেকে 61 কমন নিয়ে গেছি আমরা, তার মানে থাকবে 4 টু দি পাওয়ার 1 শুধু। 4 টু দি পাওয়ার 63 ছিল, 63 থেকে আমরা 61 কমন নিয়ে নিয়েছি, তার মানে আমাদের শুধু থাকবে আর 2। এইবার এই যে 4 টু দি পাওয়ার 61 এটা একটা বিশাল বড় সংখ্যা হবে। এটা কোন সংখ্যা, এই সংখ্যাটা কি হবে আমরা জানি না, কিন্তু এটার সঙ্গে যে সংখ্যাটা দাঁড়ালো এটা একটা ক্ষুদ্রতম সংখ্যা পেলাম 21। এই 21টার উপর ডিপেন্ড করবে, এই 21টাকে এখানে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে যেটা দ্বারা বিভাজ্য হবে এইটাই আমাদের এই সম্পূর্ণ সংখ্যাটাকে ওই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে। দ্যাট মিনস আমাদের 21কে 3 দ্বারা বিভাজ্য, তার মানে আমরা বলতে পারি 4 টু দি পাওয়ার 61 প্লাস 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 এটা আমাদের কত দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য। মানির হোসেন ক্লিয়ার, রাজীব দেবনাথ ক্লিয়ার, সবার ক্লিয়ার কিনা? এই প্যাটার্নটা এটা আমাদের একটা নতুন প্যাটার্ন, আমরা এই ধরনের আরও 2-1টা অঙ্ক করব। তো এটা সবার পরিষ্কার কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা? কারোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই বলবে। আর তোমাদের অপিনিয়ন, খুব ফাস্ট অপিনিয়ন তোমরা শেয়ার করো, তাহলে আমি একটু দ্রুত অঙ্কগুলি করাতে পারবো। ইশাক হোসেন ক্লিয়ার। নেক্সট অন্য যারা আসো তোমাদের কাছ থেকে আমি জানতে চাইবো তোমাদের অপিনিয়নটা তোমরা রিপিট অথবা ক্লিয়ার অথবা রিপিট দুটো অপিনিয়ন তোমরা অ্যাটলিস্ট একটু দ্রুত শেয়ার করো, তাহলে আমি নেক্সট প্রবলেমে যাব অথবা রিপিট করব, এটা একটু দ্রুত তোমাদের এই কাজটা করে দিতে পারবো। দেবনাথ ক্লিয়ার, ওকে। যদি কারোর কোনো প্রবলেম থাকে নেজিয়াল ত্রিপুরা ক্লিয়ার। আচ্ছা, এর মধ্যে যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই বলবে। সত্যজিৎ বলছিল কোয়েশ্চেন নাম্বার 15টাকে একটু রিপিট করার জন্য। সত্যজিৎ, তোমার জন্য আমি কোয়েশ্চেন নাম্বার 15টা একটু রিপিট করে দিচ্ছি। আর বাকিদের তোমরা অবশ্যই তোমাদের এই প্রবলেমের অপিনিয়ন দেবে। সত্যজিৎ 29 কীভাবে আসলো? 29, আচ্ছা তাহলে আমাদের এখানে 21 হচ্ছে এই পার্টটা 1 প্লাস 4 প্লাস 4 স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 1 প্লাস 4 প্লাস 4 স্কোয়ার হচ্ছে 16। দ্যাট মিনস এটাকে যদি আমরা অ্যাড করি 16 প্লাস 4 20 প্লাস 1 হচ্ছে 21। এই 21টা হচ্ছে এই জায়গায়। কেমন? রুম্পা দেবনাথ ক্লিয়ার, এভরিবডি সবারই ক্লিয়ার। আমরা 15 নাম্বারটা একটু আলোচনা করে দিই সত্যজিৎ দাসের জন্য। সত্যজিৎ বলছিলে যে নাম্বার 15টা তোমার আরেকবার একটু রিপিট করার জন্য। 15-এ আমরা যেটা করি, 15-এ আমাদের এই প্যাটার্নটা, আমাদের যে 2 টু দি পাওয়ার 6n মাইনাস 4 টু দি পাওয়ার 2n, এই প্যাটার্নটাকে আমরা একটু সিম্পলিফাই করে দেবো। একটু সিম্পলিফাই করলে 2 টু দি পাওয়ার 6 হোল পাওয়ার n লিখতে পারি। আমরা বলছিলাম যে 2 টু দি পাওয়ার 6n যেটা 2 টু দি পাওয়ার a b যদি থাকে, এটাকে আমরা 2 টু দি পাওয়ার a তার পাওয়ারে b লিখতে পারি, অথবা এটাকে আমরা 2 টু দি পাওয়ার b তার পাওয়ারে a লিখতে পারি। এইভাবে আমরা এটাকে লিখতে পারি, একটার পাওয়ার আরেকটাকে দিয়ে দিতে পারি। তো 6 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 6n, 2 টু দি পাওয়ার 2n, 4 টু দি পাওয়ার 2n ছিল। তো 2 টু দি পাওয়ার 6nটাকে আমরা 2 টু দি পাওয়ার 6 তার পাওয়ারে n লিখলাম। 4 টু দি পাওয়ার 2nটাকে 4 টু দি পাওয়ার 2 তার পাওয়ারে এটা n হবে। এবার 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালু হচ্ছে 64, 64 এর পাওয়ার হচ্ছে n। 4 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 16, 16 এর পাওয়ার হচ্ছে n। এবার আমরা আমাদের বলছে যে এই যে সংখ্যাটা 2 টু দি পাওয়ার 6n মাইনাস 4 টু দি পাওয়ার 2n সংখ্যাটা 15, 18, 36, 48 কোনটা দ্বারা বিভাজ্য হবে? এবার আমরা কি করব, 2 টু দি পাওয়ার 6n মাইনাস 4 টু দি পাওয়ার 2n যে রাশিমালাটা, এটা হচ্ছে 6 টু দি পাওয়ার 4n, 64 টু দি পাওয়ার n মাইনাস 60 টু দি পাওয়ার n। এই n এর জায়গাতে nটা বলছে আমাদের স্বাভাবিক সংখ্যা, তার মানে n এর ভ্যালু আমাদের 1, 2 পুট করে যাব। 1, 2, 3 পুট করে আমরা রেজাল্টগুলি বের করতে হবে। যখনই এমন একটা রেজাল্ট পাবো যে রেজাল্টটা আমাদের যে অপশনগুলি দেওয়া আছে অপশনগুলির কোনো একটা দ্বারা বিভাজ্য, সেই জায়গাতে আমরা স্টপ হয়ে যাব। তো যে সংখ্যাটার দ্বারা বিভাজ্য এটাই হবে আমাদের কারেক্ট চয়েস। তো এবার আমরা প্রথমে n ইকুয়াল টু 1 বসালাম, দেখলাম 64 পাওয়ার 1 মাইনাস 16 পাওয়ার 1, দিস ইকুয়াল টু মাইনাস করার পর আমরা পেয়ে গেলাম ডাইরেক্টলি 48। এই 48 যে সংখ্যাটা দেখা গেছে যে অপশনগুলির মধ্যে
ডিতে একটা অপশন আছে যেটা 48, এই 48 দিয়ে 48কে আমরা ভাগ করতে পারি। তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে সংখ্যাটা ছিল 2^6n - 4^2n, যেটা n একটা স্বাভাবিক সংখ্যা, n এর মানটা র্যান্ডমলি চেঞ্জ হয় স্বাভাবিক সংখ্যা, তাহলে ওই সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে যদি আমরা n = 1 পুট করি তাহলে এটা 48 দ্বারা বিভাজ্য হয়। তার মানে আমরা বলতে পারি যে এই যে সংখ্যাটা 2^6n - 4^2n এটা 48 দ্বারা বিভাজ্য। এই ছিল আমাদের এই প্রশ্নের আনসার। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। তো আমরা 16টা সলভ করে নিয়েছি, আমরা 17-এ চলে যাচ্ছি। 17-এ দেখো 2^71 + 2^72 + 2^73 + 2^74। আগের যে প্রবলেমটার মধ্যে যদি কারোর কোনো অসুবিধা থাকে, দ্যাট মিনস 16-এর মধ্যে যদি সামান্যতম কারোর কোনো সমস্যা থাকে, তাহলে এইটা আরেকটু মন দিয়ে দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে প্রবলেম, এই যে সংখ্যাগুলি 71, 72, 73, 74, এটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 71। তার মানে আমরা 2^71টা কমন নেব। 2^71, 2^71 যদি কমন নিই তাহলে আমার এই সবটা সংখ্যা কমন হয়ে গেল। সবটা সংখ্যা কমন নিয়ে নিলাম, কিছুই থাকবে না কমন নেওয়ার পর, কিছু থাকবে না, মানে হচ্ছে 1 প্লাস এখানে 2^72 ছিল, 2 এর পাওয়ার ছিল 72, আমি 71টা নিয়ে গেলাম, তার মানে আর রইল কত? আর বাকি রইল কয়টা? 2 এর পাওয়ার 1 থাকবে এখানে, প্লাস এখানে হচ্ছে 2^73, এখান থেকে আমি 2^71 নিয়ে নিলাম, তার মানে 73 থেকে 71 নেওয়া হলো, তার আর কত থাকবে? আরও দুটো থাকবে এখানে, প্লাস তারপর হচ্ছে 2^74, তার মানে 2 পাওয়ার ছিল 74, 74 থেকে আমরা 71 নিয়ে নিলাম, 74 থেকে যদি 71 নেই আর থাকবে 3, তার মানে এই জায়গাতে হবে 3। এবার আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই জায়গার ক্যালকুলেশনটা করে বের করা কত আসে। 2^71 তো বিশাল সংখ্যা, এটা আমরা বুঝতে পারবো না কত আসবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আসবে 1 + 2 + 2 স্কোয়ার হচ্ছে 4 + 2 কিউব হচ্ছে 8। দিস ইকুয়াল টু এটা আসবে 2^71 ইন্টু, এটা দেখো 8 + 4 হচ্ছে 12, 12 + 2 হচ্ছে 8 + 4 হচ্ছে 12, 12 + 2 হচ্ছে 14, 14 প্লাস, কোথাও ভুল করলাম না, আচ্ছা 8 + 4 হচ্ছে 12, 12 + 2 হচ্ছে 14, 14 + 1 হচ্ছে 15, ঠিক আছে। 8 + 4 12, 12 2 14, 14 1 15, 2^71 ইন্টু 15। এবার এই যে 15 সংখ্যাটা আমাদের প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে, এখানে দেখো আমাদের আবার এই প্রশ্নটা তো আমরা পিডিএফটার আসলে এখানে আমাদের অপশনগুলি তোলা নেই, অপশনটা আমাদের ডাইরেক্ট আনসার দেওয়া হয়েছে, অপশনগুলি আমাদের আমি জাস্ট এ মিনিট, আমি একটু পিডিএফটা দেখে নিই আমাদের অপশনগুলি কত কত ছিল, জাস্ট এ মিনিট। আচ্ছা, যে পিডিএফটা আমি প্রিন্ট আউট করে নিয়ে আসলাম সেটাতে আমাদের ওই অপশনগুলি তোলা নেই। অ্যাকচুয়ালি এটা তোমাদের কাছে যে পিডিএফটা আমি সেন্ড করেছি ওটাতে অপশনগুলি দেওয়া আছে, দেখে নেবে কেমন। যাই হোক, আমরা যদি বলি যে এটার অপশন এরকম ছিল যে 10, ধরো আমাদের অপশনগুলি এরকম ছিল যে 10, 11, 13, 17, সাপোজ এই ধরনের 4টা অপশন ছিল, এগুলির মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য। তো আমাদের প্রথম পেলাম আমরা কত? 15, 2^71 ইন্টু 15, 15 সংখ্যাটা 10 দ্বারাও বিভাজ্য না, 11 দ্বারাও বিভাজ্য না, 13 দ্বারাও বিভাজ্য না, 17 দ্বারাও বিভাজ্য না, ক্লিয়ার। তো এবার আমাদের কি করতে হবে? আমরা আগের ইয়েতে বলছিলাম যে 2 টু দি পাওয়ার বা পাওয়ার কমন নেওয়ার পর বাকি যে পার্টটা থাকবে এটাকে দেখতে হবে আমাদের যে অপশনগুলি ছিল এই অপশনগুলির মধ্যে কোনোটা দিয়ে বিভাজ্য কিনা, ঠিক আছে। তো এইবার আমরা কি করব, যেহেতু এই 15টা 10, 11, 13, 17 কোনোটা দিয়ে বিভাজ্য না, তখন আমরা কি করব, আমরা আরেকটু চেক করব। কি হয়ে গেল? আমরা কি করব, দেখো আমরা কোনো সংখ্যা দিয়ে আমাদের অপশনগুলি আমরা কি কি নিলাম,
আমাদের অপশনগুলো ছিল 10, 11, 11, 13, 17 এই ধরনের সংখ্যাগুলি আমরা আমাদের অপশনগুলো, সাপোজ এই ধরনের অপশনগুলি আমাদের অপশন অফ দেওয়া। এবার কী করবো আমরা, 2 টু দি পাওয়ার এই 15টা কোনোটা দিয়ে বিভাজ্য না, এইবার 15টাকে আরেকটু বাড়াতে গেলে আমাদের কী করতে হবে, 2 টু দি পাওয়ার 71 আসলো, তো 2 টু দি পাওয়ার 71টাকে 2 টু দি পাওয়ার 70 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 15। তো 70 থেকে একটা 2 বের, 71 থেকে একটা 2 বের করে নিলাম, একটা 2 যদি বের করি তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 1 চলে আসবে, ঠিক আছে, ইন্টু 15। এবার 2 টু দি পাওয়ার 70, 2 টু দি পাওয়ার 70 ইন্টু 2 ইন্টু 15, 15 ইন্টু 2 হচ্ছে 30, আরেকটু বড় করলাম। এইবার দেখো এই 30 সংখ্যাটা আমাদের যে অপশনগুলি ছিল, অপশনগুলির মধ্যে কোনোটা দ্বারা বিভাজ্য কি না। অপশনগুলির মধ্যে 10, 11, 13, 17, তার মানে 10 দ্বারা 30টা বিভাজ্য। তার মানে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 70 ইন্টু 30 যেটা, এটা 10 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই প্রশ্নের যে অপশনটা, এই অপশনটা চলে আসবে, আমাদের অপশনটা হবে 10। এই অপশনটা কারেক্ট আনসারটা হবে 10। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকেই এই প্রশ্নটা অবশ্যই, এই টাইপের প্রবলেমগুলি এবার তোমরা এই টাইপটা অবশ্যই এই মানে নাম্বার সিস্টেম থেকে অবশ্যই তোমরা করবে। আচ্ছা, এই প্রশ্নটা নাম্বার 17 কারোর কোনো প্রবলেম আছে কিনা, ভেরি ফার্স্ট খুব দ্রুত তোমরা রিপ্লাই করো, তাহলে আমি মানির হোসেন ক্লিয়ার, রাজীব দেবনাথ ক্লিয়ার। তোমরা অঙ্ক করার সাথে সাথে, আমি বলছিলাম যে অঙ্ক করার সাথে সাথে যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা তোমাদের অপিনিয়ন দিয়ে পাঠিয়ে দেবে, তাহলে আমার আর অপেক্ষা করতে হবে না তোমাদের অপিনিয়নের জন্য। আর যদি মানে কোনো জায়গাতে কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা বলবে যে রিপিট করার জন্য। বিশ্বজিৎ দেবনাথ ক্লিয়ার। তোমাদের অপিনিয়নগুলো আসতে এত দেরি হচ্ছে কেন আমি আজকে বুঝতে পারতেছি না। তাসনা ক্লিয়ার, দেবনাথ ক্লিয়ার, রুম্পা দেবনাথ লাস্ট পার্ট, ওকে ওকে ভেরি গুড। তো লাস্ট পার্টটা আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। লাস্ট পার্ট, আচ্ছা, লাস্ট পার্টটা আসলে আমরা এই জায়গা পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে এসেছি। দিস ইকুয়াল 2 টু দি পাওয়ার 71 ইন্টু 15। এই 15টাকে আমাদের যে অপশনগুলি ছিল 10, 13, 17 যাই হোক, এগুলির মধ্যে কোনোটা দ্বারা ভাগ করা যায় না, ঠিক আছে। তো যদি ভাগ না করা যায় তখন আমরা এই জায়গা থেকে আরেকটা সংখ্যা বের করে নিয়ে আসবো। 2 টু দি পাওয়ার 71 মানে কি, এখানে 71টা 2 আছে, তো এর থেকে আমরা আরেকটা সংখ্যা, আরেকটা 2 বের করে নেব। একটা 2 যদি বের করি তাহলে এখানে আসবে 2 টু দি পাওয়ার 70, একটা 2 বের করলাম মানে 2 টু দি পাওয়ার 1, একটা 2 বের করলাম ইন্টু 15। 2 টু দি পাওয়ার আমার 71টা 2 ছিল, আমি 2 টু দি পাওয়ার 70 রাখলাম, যেহেতু এটা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, এবার এই সংখ্যাটাকে আরেকটু বাড়ানোর জন্য কি করতে হবে, 2 পাওয়ার 71 মানে 71 সংখ্যক 2 ছিল, এর থেকে আমি একটা 2 বের করে নিয়ে এলাম। একটা 2 যদি বের করি তাহলে আমার 71 থেকে 1 গেল, মানে হচ্ছে 70, আর এদিকে গেল 2 টু দি পাওয়ার 1, একটা 2 বের করে নিয়ে এলাম। তো এবার দিস ইকুয়ালটা আমাদের চলে আসবে 2 টু দি পাওয়ার 70 ইন্টু 15 ইন্টু 2, এই জায়গাটা হয়ে যাবে 15 ইন্টু 2, 30, একটু বড় হলো। এবার এই যে 30 সংখ্যাটা 10, 13, 17 কোনোটা দ্বারা বিভাজ্য কিনা, 10 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের আনসার দাঁড়াবে 10। তার মানে এই সংখ্যাটা 10 দ্বারা ভাগ করা যাবে। এটাকে নিচে যদি আমরা 10 দিই, 10 দিয়ে 30কে ভাগ করলে 3 টাইমস চলে আসবে, আলটিমেটলি এই টোটাল সংখ্যাটা তখন 10 দ্বারা বিভাজ্য হবে। রুম্পা দেবনাথ লাস্ট পার্টটার জন্য বলছিলি, ক্লিয়ার কিনা? আমি রুম্পা তোমার কাছ থেকে তোমার অপিনিয়ন চাইবো, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই পার্টটা ক্লিয়ার কিনা এখনও। হ্যাঁ, ওকে ক্লিয়ার, ভেরি গুড। তো কারোর যদি প্রবলেম থাকে, যে পার্টে প্রবলেম পুরোটা রিপিট করতে হলে রিপিট করার জন্য বলবে, যেখানে সামান্যতম প্রবলেম হলে অবশ্যই বলবে। আর যদি বুঝতে পারো অবশ্যই ক্লিয়ার লিখে পাঠিয়ে দেবে, তাহলে আমি নেক্সট প্রবলেমে দ্রুত চলে যেতে পারবো। আর রিপিট করার জন্য হলে রিপিট করার জন্য বলবে, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নেক্সট প্রবলেম। আমাদের এরপরের প্রবলেম হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18। সত্যজিৎ দাস ক্লিয়ার, ভেরি গুড। এনকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 4, 2nকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? বলছে এনকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, মানে 6 দ্বারা যদি আমরা এনকে ভাগ করি, তার মানে তখন আমাদের যে ভাগশেষ আসবে
এই ভাগশেষটা বলছে ভাগশেষ হয় 4। তো n দ্বারা ধরো আমি 6 দ্বারা ধরো n কে ভাগ করলাম, n দিয়ে ভাগ করলে আমার ধরো p বার ভাগ করা গেল, p বার ভাগ করলে আমরা 6p এই ধরনের যা কিছু এলো। আমাদের বলছে ভাগশেষটা হচ্ছে 4, আমরা ইয়েটা কত পেলাম, এখানে ভাগফলটা আমরা ধরে নিয়েছি, এটা ল্যাট, ভাগফলটা আমরা ধরে নিয়েছি p এই ধরনের। প্রশ্ন বলছে যে n কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি ভাগশেষ হবে 4, শুধু এতটুকু দেওয়া প্রশ্নে। n কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে 4। তো ভাগ করলে একটা ভাগফল থাকবে, তো আমরা ধরলাম ভাগফলটা হচ্ছে p। তো এই যে রিলেশনটা ভাজক ইকুয়াল টু ভাজ্য ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এই রিলেশনটা আমরা এখানে লিখতে পারি এবার n ইকুয়াল টু 6 ভাজক ইন্টু p ভাগফল প্লাস ভাগশেষ। ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইকুয়াল টু ভাজ্য ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, যেটা ছিল আমাদের ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। এই ফর্মেটে আমরা এটাকে লিখতে পারি। এই জায়গাটা তোমাদের ক্লিয়ার কিনা? এই জায়গাটা শুধু এই লাইনটা যদি ক্লিয়ার হয় আমি এই প্রবলেমের নেক্সট পার্টে যাব। শুধু এই লাইনটা, আমার এই লাইনটাতে কারোর প্রবলেম আছে কিনা? এই লাইনটা আমি রিপিট করে যাচ্ছি, ঠিক আছে? আর যাদের ক্লিয়ার হয়ে গেছে তোমরা ক্লিয়ার রেসপন্স দিয়ে দেবে, তাহলে আমি পরের পার্টে যেতে পারবো। আমাদের বলছিল যে n কে যদি আমি 6 দ্বারা ভাগ করি ভাগশেষ হবে 4। তো n কে আমি 6 দ্বারা ভাগ করলাম, 6 দিয়ে ভাগ করলে আমাদের একটা ভাগফল থাকবে, ভাগফলটা আমি ধরতে হবে। ভাগফলটা তো জানা নেই, আমি ধরলাম রাম শাম যদু মধু যা কিছু ভাগফলটা। তো ভাগফলটা কি দ্বারা ধরলাম আমি p, ভাগফলটা p ধরলাম, আমার ভাগশেষটা বলছে 4। তার মানে আমাদের এই ভাজক ইজ ইকুয়াল টু ভাজ্য ইন্টু ভাগফল এটা ইন্টু এটা প্লাস ভাগশেষ, এইভাবে আমরা একটা ভাজক ভাজ্য ভাগফল এটার মধ্যে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তো n ইকুয়াল টু 6p প্লাস 4 এইভাবে লিখতে পারি। তো মানির হোসেন বুঝতে অসুবিধা হচ্ছে? আমাদের বলছিল ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু রিমাইন্ডার প্লাস কোসেন্ট। আর বাংলাতে আমাদের এটা বোধহয় ভাজ্য বলি না, ভাজক জানি, ভাজক, এটাকে আমরা বলি ভাজক ইকুয়াল টু ভাজ্য ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। কারণ n ইকুয়াল টু 6 ইন্টু p প্লাস কিউ আর 4, এই ফর্মেটে আমরা লিখতে পারি, ঠিক আছে? এবার এতটুকু যদি বোঝা যায়, এবার বলছে 2n কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে 2n। তার মানে আমাদের 2nটাকে এইবার দেখি 2nটা কত হয়। তার মানে 2n করতে গেলে আমাদের এই পুরোটাকে, এই সবটাকে আমরা কত দ্বারা ইন্টু করবো, ইন্টু 2। ইন্টু 2 যদি করি তাহলে আমাদের আসবে 2n ইকুয়াল টু 6p, মানে এটা 12p প্লাস 8 হয়ে যাবে, ঠিক আছে? এবার এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, এই সংখ্যাটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, এটাকে যদি আমরা 6 দ্বারা যদি ভাগ করি, তার মানে আমাদের 12p, এটাকে আমরা 12p বাই 6, এটা প্লাস 8/6, 12p বাই 6 এটা আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। ফার্স্ট পার্টটা আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। আমাদের সেকেন্ড পার্টটা নিয়ে চিন্তা করতে হবে, 8/6, তার মানে 8কে যদি 6 দ্বারা ভাগ করি তার মানে আসবে 616, তো রিমাইন্ডার আসবে 2। তার মানে এক্ষেত্রে আমাদের ভাগশেষ দাঁড়াবে 2। এই যে জায়গাটা সিম্পলি ভাঙলাম, এই জায়গাটা যদি বুঝতে কারোর অসুবিধা হয়, আমার দরকার নেই এই জায়গাটা, আমরা কি করব, এই জায়গাটা যদি যারা ম্যাথ ব্যাকগ্রাউন্ড না তাদের এই জায়গাটা অসুবিধা হতে পারে। তো আমাদের দরকার নেই এই জায়গাটা, বাবা এই জায়গাটা আমি ম্যাথ ব্যাকগ্রাউন্ডে গেলাম না, আমরা টেকনিক্যালি করার চেষ্টা করি, ট্রিক্স অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো আমরা কি করলাম, 2n করার পর আমার যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে, প্লাসের পরে যেটা থাকবে, এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে। এটাকে 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে, এই পার্টে যেটা থাকবে এটাকে 6 দিয়ে ভাগ করে দাও, 8, তো 6 1 6 2, রিমাইন্ডার ভাগশেষ কত হলো 2। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। আমি আবার এই জায়গাটা একটু রিপিট করে দিচ্ছি, আমি এই জায়গাটার দিকে চোখ দিও না, এই জায়গাটা চোখ দেওয়ার প্রয়োজন নেই। আমার শুধু এই জায়গাটা পর্যন্ত সবার ক্লিয়ার, n ইকুয়াল টু 6p প্লাস 4। এবার বলছে 2n কে 6 দ্বারা ভাগ করতে হবে, তার মানে এই nটাকে 2n করতে হবে, তার মানে এই nটাকে 2 দ্বারা ইন্টু করতে হবে, তার মানে আমি পুরো লাইনটাকে 2 দ্বারা ইন্টু করব। শুধু nকে ইন্টু করলে হবে না, তো সবটা লাইনকে 2 দ্বারা ইন্টু করবো। ইন্টু করলে আমাদের 2n ইকুয়াল টু 6p, যেটা এটা 12p হয়ে যাবে, 4টা হয়ে যাবে, 4 ইন্টু 2 হচ্ছে 8।
এইবার বলছি আমার পিটি এন টেন যেটা আছে এটা দরকার নেই, আমার শুধুমাত্র সংখ্যা যেটা এলো, শুধুমাত্র সংখ্যা কত এলো প্লাসের পরে 8, এই 8টাকে আমাদের কত দিয়ে ভাগ করতে বলছে 6 দ্বারা, এই 8টাকে 6 দ্বারা ভাগ করে দাও, 8টাকে 6 দ্বারা ভাগ করো, ভাগ করলে পরে যত ভাগশেষ আসবে এটাই হচ্ছে আমাদের আনসার। মানির হোসেন 6p তার জন্য আমি একটা সরল উদাহরণ লিখি। 3 দ্বারা 2 দিয়ে 5কে ভাগ করব, ঠিক আছে, 2 দিয়ে 5কে ভাগ করব, 2 দুগুণে 4, ভাগশেষ 1। তো এই যে আচ্ছা হ্যাঁ, আর একটু এখানে একটু প্রবলেম হয়ে যাবে, তাহলে আমরা 7কে করি, 2 দিয়ে 7কে ভাগ করি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ভাগশেষ 1। তার মানে এখানে যে 7টা, এই 7টাকে আমরা কীভাবে লিখতে পারি, 7 = 2 × 3, এই 2 × 3 প্লাস ভাগশেষ, 7টাকে আমরা 2 × 3 প্লাস ভাগশেষ লিখতে পারি। তো এই কারণে আমরা এখানে 6p এলো আমাদের, এই যে 6 আর হচ্ছে p, এই 6 × p প্লাস 4 করা হলো, 6 × p আমরা 7কে যখন 3 দ্বারা ভাগ করলাম, 7কে যখন 3 দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের 7 = 2 × 3 প্লাস 1 লিখতে পারিছি। তো এই সেম ফরম্যাটটা আমাদের এখানে কাজ করবে যে কোনো জায়গাতে ভাগ করার ক্ষেত্রে। আমরা এই জায়গাতে দেখো এবার এনটাকে 6 দ্বারা ভাগ করেছি, তো এনটাকে যদি 6 ভাগ করে এই 6 × ভাগফল প্লাস ভাগশেষ আসবে, তো এই কারণে আমাদের 6p দাঁড়ালো, 6 × p। আচ্ছা, দেবনাথ বলছে যে কোনো সময় 2 গুণ করতে হবে, 2 গুণ করেছে আমাদের এখানে 2n থাকাতে, এখানে যদি 3n থাকতো তাহলে 3 দিয়ে গুণ করব, এখানে 2n থাকার জন্য আমাদের 2 দ্বারা গুণ করতে হয়েছে, 2n বানানোর জন্য 2nকে 6 দ্বারা ভাগ করতে। যদি বলতো যে 3nকে 6 দ্বারা, তাহলে 3n এর জন্য আমাকে কি 2 দ্বারা গুণ করলে হবে না, তো এই জায়গাতে কত দিয়ে গুণ করতে হবে, 3 দ্বারা, তখন আসবে 3 দ্বারা গুণ করব। এবার পরিষ্কার কিনা, এরপর কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, দেবনাথ ক্লিয়ার, তোমার প্রশ্ন ছিল, রাজীব দেবনাথ ক্লিয়ার, ভেরি গুড। বিশ্বজিৎ দেবনাথ ক্লিয়ার। এই অঙ্কটাকেও একটু গুরুত্ব দিয়ে দেখবে, দিস ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই অঙ্কটাকেও আরেকটু গুরুত্ব দিয়ে তোমরা অবশ্যই দেখবে, এটাও আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় এই টাইপটা। তো আমি গতদিন থেকে অঙ্ক করানো শুরু করেছি, গতদিন কিন্তু আমি যে প্রবলেমগুলো আমাদের প্রথম 1-2 যে দুটো প্রবলেম ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। আমি অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের উপর আমি একটু সাজেস্টিভ দিয়ে দেবো, কারণ একটু মানে যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে ওইগুলির নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো, পিডিএফ তো আসি, কারণ এখানে অনেকগুলি প্রশ্ন সেট করা হয়ে গেছে। আর টাইপ, এই চ্যাপ্টারের মধ্যে টাইপ, ভ্যারাইটিস টাইপ, এক মানে 2টো প্রবলেম 3টে প্রবলেম এক টাইপের করে অনেকগুলি টাইপ চলে আসছে। তো টাইপগুলি মনে রাখতে হবে, তার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। আর এই পিডিএফের মধ্যেও যেগুলো একটু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, এটা আমি একটু তোমাদের জন্য নাম্বারগুলো এই চ্যাপ্টার থেকে, স্পেশালি এই চ্যাপ্টার থেকে আমি সিলেক্ট নাম্বারগুলি দিয়ে দেবো। আর যারা একটু অঙ্কে দুর্বল, তাহলে ওই সিলেক্টেড নাম্বারগুলি অবশ্যই একটু ভালো করে দেখবে। আমরা চলে যাচ্ছি পরের প্রবলেম। আচ্ছা, 80 থেকে 90-র মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির 80 থেকে 90 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গুণফল কত? তো মৌলিক সংখ্যা আমাদের একটু জানতে হবে। মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যার সংজ্ঞা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমার যদি এই কথাটা বলি, তাহলে তোমাদের মানে অ্যাকচুয়ালি এটা তো সবাই দেখছে, তো এই কারণে আমাদের মৌলিক সংখ্যার সংজ্ঞাটা যদি আমাদের দিতে হয়, তো মৌলিক সংখ্যার সংজ্ঞা বলতে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যেভাবে সংজ্ঞা দেওয়া হয়, সেটা বলছে যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, যেসব সংখ্যা কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাদের বলা হয় মৌলিক সংখ্যা। কিন্তু
আরেকটু বড় ক্লাসে গিয়ে দেখা গেল যে এক সংখ্যাটা এটা কিন্তু মৌলিক না, এক সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা না। কিন্তু সংজ্ঞা অনুযায়ী দেখা যায় যে এক সংখ্যাটা এক এবং সেই সংখ্যা মানে এক দ্বারা বিভাজ্য। তো এই সংজ্ঞা অনুসারে কিন্তু একটা মৌলিক হওয়ার কথা, কিন্তু এক কিন্তু মৌলিক সংখ্যা না। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। তো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যেহেতু 2 হলো, তাহলে আমাদের এক যেহেতু মৌলিক সংখ্যা না, তার মানে এই সংখ্যাটা 1 থেকে 5 পর্যন্ত বইয়ের মধ্যে দেওয়া থাকে ছোট ক্লাসে। তো এরপরের ক্লাসে যখন আমরা যাই, এটাকে যখন সংখ্যাটা একটু যেহেতু ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 এক না, তখন সংখ্যাটাকে একটু পাল্টিয়ে দেওয়া হয়। পাল্টিয়ে কী করা হয়েছে যে যেসব সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক থাকে, যেসব সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক থাকে তাদের বলি মৌলিক সংখ্যা। যেমন 2 এর 2টো উৎপাদক, 3 এর 2টো উৎপাদক, 3 × 1। তো এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু 1 এর দেখা যাচ্ছে 1 এর একটাই উৎপাদক 1, তার মানে 1টা মৌলিক সংখ্যা না। তো এই সংজ্ঞা দিয়ে 1টাকে বাদ দিয়ে দেওয়া হবে। তার মানে আমরা মৌলিক সংখ্যার লেটেস্ট সংজ্ঞা কি বলতে পারি? যেই সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক থাকে, এটা হচ্ছে মৌলিক সংখ্যার সংজ্ঞা। এবার তোমাদের অঙ্ক করানোর জন্য আমার মৌলিক সংখ্যা বলতে আমি এই সংজ্ঞাটাও যাব না, তোমাদের বোঝার জন্য, তোমাদের সহজভাবে মনে রাখার জন্য আমরা মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ঠিক আছে? যে সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তারা হচ্ছে মৌলিক সংখ্যা। এক কথায় আমার পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষার জন্য, এক্সামের জন্য তোমরা মৌলিক সংখ্যা যেটা বলবে, ক্লাস 1 থেকে 5 জন্য আমি যে সংজ্ঞা দিলাম এটাও মনে রাখার প্রয়োজন নেই। 6 পরে যে সংজ্ঞা দিলাম মডারেট যে সংজ্ঞা, এটাও মনে রাখার প্রয়োজন নেই। মনে রাখতে হবে কি, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ জানা, বাস সে হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো এবার আমাদের বলছে যে 80 থেকে 90 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাগুলি থাকবে তাদের গুণফল। তো 80 থেকে 90 মধ্যবর্তী কী কী সংখ্যা আছে? 81, 82, 83, 84, 85, 86, 87, 88 আর হচ্ছে 89। এগুলির মধ্যে দেখো 81 সংখ্যাটা 9 নং 81, 9 দ্বারা বিভাজ্য, তো এটা মৌলিক না। 82 লাস্টে যদি যুগ্ম সংখ্যা থাকে এগুলি সবাই 2 দ্বারা বিভাজ্য হবে। লাস্টে যদি যুগ্ম সংখ্যা থাকে এগুলি সব 2 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 82 2 দ্বারা বিভাজ্য হবে, 84 2 দ্বারা বিভাজ্য হবে, 86 2 দ্বারা বিভাজ্য হবে, 88 2 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এগুলি আমার মৌলিক সংখ্যা হবে। লাস্টে যদি 5 থাকে এগুলি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 85 এটাও মৌলিক সংখ্যা হবে না। এবার আমার বাকি রয়ে গেল 83, 87, 89। এবার 2 দ্বারা বিভাজ্য আমরা 5 দ্বারা বিভাজ্য চেক করে নিলাম। মধ্যখানে একটা সংখ্যা রয়ে গেছে 2 আর 5 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্যতার আমরা এই চ্যাপ্টারে করাবো কতগুলি প্রবলেম থাকবে যেখানে 3 দ্বারা বিভাজ্য, আমরা 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, এই নিয়মগুলি আমাদের একটু জানতে হবে। 3 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে কি বলছি আমরা, 3 দ্বারা অঙ্কগুলির যে অঙ্কগুলি দেওয়া থাকবে তাদের সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, যেমন ধরো 83কে আমরা তার অঙ্কগুলির সমষ্টি মানে কি 8 + 3, 8 + 3 করলে কত আসবে? 11 3 দ্বারা 11 কি 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে আমাদের 87 এর জন্য যদি লিখি 87টা হচ্ছে 8 + 7 দিস ইকুয়াল টু 15। তো এই 15টা 3 দ্বারা বিভাজ্য, তার মানে 87 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে 87টা। তার মানে এটাও বাদ। 89কে যদি আমরা অঙ্কগুলি প্লাস করি 8 + 9, 8 + 9 হচ্ছে 17 3 দ্বারা বিভাজ্য না। তার মানে 89টা 3 দ্বারা বিভাজ্য না। তার মানে 89টা 2 দ্বারা বিভাজ্য না, লাস্টের যুগ্ম সংখ্যা না। 3 দ্বারা বিভাজ্য না, কারণ তার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য না। 4 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্টের যুগ্ম সংখ্যা থাকতে হবে, 4 দ্বারা বিভাজ্য না। 5 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্টে 5 শূন্য থাকতে হবে, 5 দ্বারা বিভাজ্য না। 6 দ্বারা তো বিভাজ্য হবে না, 6 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্টে যুগ্ম সংখ্যা থাকতে হবে। 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা ভাগ করলে মিলবে না। 8 দ্বারাও বিভাজ্য না, তার মানে এই 89টাও আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তার মানে 81 থেকে 89 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি পেলাম আমরা 83 × 89। বলছে এই দুটো 80 থেকে 90-র মধ্যে যে মৌলিক সংখ্যাগুলি পাবে তাদের গুণফল। তো এই মৌলিক সংখ্যাগুলি দুটো পাওয়া গেলে একটা হচ্ছে 83 আর একটা হচ্ছে 89। এই 83 আর 89কে ইন্টু করলে 7387 আসবে, 7387।
7387 আসবে। ঠিক আছে, এবার এটা তোমরা বাড়িতে গুণ করে দেখবে, এটার আনসার 7387 চলে আসবে। এই অঙ্কটার মধ্যে, এই প্রবলেমটার মধ্যে কারোর কোনো সমস্যা আছে কিনা, মৌলিক সংখ্যা যেটা বললাম কনসেপ্টটা, মৌলিক সংখ্যার কনসেপ্টটা নিতে পেরেছো কিনা, আর বিভাজ্যতা যেটা, বিভাজ্যতাগুলি আমরা আরেকটু পরবর্তী সময় আমি আরেকটা ক্লাস নেব বিভাজ্যতার উপর, কারণ বিভাজ্যতার উপর একটা প্রশ্ন থাকে, ইয়ার কোয়েকশনের কোনো একটা ইয়ারে এসেছিলো বিভাজ্যতা সম্পর্কিত একটা প্রশ্ন, আমি ওইটার উপর একটা শর্ট ভিডিও অথবা একটা ক্লাসের মধ্যে তোমাদের দিয়ে দেব। ক্লিয়ার? কারোর কোনো রিপিটের প্রয়োজন নেই তো? ওকে, যদি কারোর মনে করো কোনো জায়গাতে অসুবিধা আছে তাহলে অবশ্যই বলবে, আর যদি অসুবিধা না থাকে তাহলে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। নেজাল ত্রিপুরা ক্লিয়ার, রাজীব দা আপনার ক্লিয়ার, ভেরি গুড। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন সেম টাইপের আমরা আরেকটা প্রশ্ন রেখেছিলাম, 58 এবং 68 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হবে? 58 থেকে 68 এর মধ্যবর্তী সেম প্রশ্ন রেখেছিলাম আমরা, 58 তার না ক্লিয়ার, 58 to 68, 58 থেকে 68 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা। তো 58 থেকে 68 এর মধ্যে সংখ্যাগুলি কী কী আছে? 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67। আচ্ছা, 58 থেকে 68 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। তো এবার 58 থেকে 59, আচ্ছা আমরা প্রথমেই যেগুলি মৌলিক না এটা একটু চেক বাদ দিয়ে দিই। 60 লাস্টে শূন্য আছে, অবশ্যই এটা মৌলিক না, 10 দ্বারা ভাগ যাবে, ইয়ে দিয়ে ভাগ যাবে। 62 লাস্টে 2 আছে, তো এটাও যুগ্ম সংখ্যা, এটা ভাগ যাবে। 64 লাস্টে 4 আছে, এটা ভাগ যাবে যুগ্ম সংখ্যা। 65 5 দ্বারা ভাগ যাবে। 66 লাস্টে 6 আছে, তার মানে এটাও মৌলিক সংখ্যা না। এবার 61 61-এ যদি আচ্ছা আমাদের এবার আমাদের রয়ে গেল 59, 61, 63 আর হচ্ছে 67। 59 কোনো সংখ্যা দ্বারা 59 আমাদের 9 + 5 যদি করি 14, 3 দ্বারা বিভাজ্য হবে না, এটা 3 দ্বারা বিভাজ্য না, 2 দিয়েও না, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, কোনোটা দিয়ে বিভাজ্য না, তার মানে এটা মৌলিক সংখ্যা। 61 আমাদের 61 যদি করি তাহলে 7, এটা 2 দ্বারা বিভাজ্য না, 3 দিয়ে না, 4 দিয়ে না, 5 দিয়ে না, 7 দিয়ে না, 7 নং 63, 8 দিয়ে হবে না। 61 কত দ্বারা বিভাজ্য হবে? 61 আমরা তো আটকে গেলাম। 61টা কি মৌলিক? আচ্ছা, 61টাও কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তার মানে 61টাও মৌলিক। 63 3 + 6 + 3 যদি করি 9, 9টা 3 দ্বারা বিভাজ্য, মানে এটা 3 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এটাও মৌলিক না, তার মানে আমাদের মৌলিক সংখ্যা। আর 67টাও কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তার মানে আমাদের 67টাও প্রাইম। তাহলে আমরা মৌলিক সংখ্যা কত কত পেলাম? 59 + 61 + 67। ঠিক আছে, তো এই তিনটা সংখ্যাকে যদি অ্যাড করি তাহলে আমাদের 187 আসবে আনসার। তো 61টাকেও কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে অ্যাড করলে 7 আসবে, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে তো যাবে না, যুগ্ম না, 7 দিয়েও যাবে না, 8 দিয়েও যাবে না, যুগ্ম না, 9 দিয়েও যাবে না, মানে 61টা মৌলিক। তো আমাদের 59 মৌলিক, 61 মৌলিক, আর হচ্ছে 67 মৌলিক। তার মানে এই মৌলিক সংখ্যাগুলির হলো আমাদের 1 to 187। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন বলছে 100 অপেক্ষা ছোট সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কত হবে? 100 অপেক্ষা ছোট সংখ্যাগুলির মধ্যে, 100 থেকে ছোট সংখ্যাগুলির মধ্যে
ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যা, তার মানে 0 to 100, 0 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলি থাকবে তাদের মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমরা বলছিলাম, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 1 না, কিন্তু ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমরা অনেকেই ভুল করে থাকি, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটাকে 1 হিসেবে ধরে থাকি। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। এবার 100-এর কাছাকাছি বৃহত্তম মৌলিক সংখ্যা, বৃহত্তম মৌলিক সংখ্যা 100 অপেক্ষা ছোট, মানে 100-র থেকে ছোট মৌলিক সংখ্যা, মানে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা আমাদের বলছে। তাহলে 100 অপেক্ষা ছোট সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম, ক্ষুদ্রতম পেয়ে গেলাম 2, বৃহত্তম দেখা যায়। বৃহত্তমের মধ্যে আমাদের 99 মৌলিক সংখ্যা হবে না, এটা 9 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। 98 মৌলিক সংখ্যা হবে না, যুগ্ম সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য হবে। 97কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 9 আর 7 যোগ করলে আসবে 16, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যাবে না কারণ এটা অযুগ্ম সংখ্যা, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যুগ্ম সংখ্যা না যাবে না, 7 দিয়ে যাবে না, 9 একে 9, 27, 3 নং 27 মানে যাবে না। তার মানে হচ্ছে আমাদের 97 হবে বৃহত্তম মৌলিক সংখ্যা। 100 অপেক্ষা ছোট বৃহত্তম মৌলিক সংখ্যা হবে 97। তার মানে আমার বৃহত্তম মৌলিক এবং ক্ষুদ্র 100 অপেক্ষা ছোট সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যে অন্তর বা পার্থক্য, এটা আসবে 97 - 2 = 95। এই হচ্ছে এই প্রশ্নের আনসার।